হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মার্কেট আজকে উইকলি ভিত্তিতে গত 8 মাসের লোয়েস্ট লেভেলে উইকলি ক্লোজিং দিল 23,092। আপনারা যদি চার্টে দেখেন তাহলে দেখবেন এই ক্লোজিং, এই যে আজকের ক্লোজিং, এই ক্লোজিং এর পরে কিন্তু লো, ঠিক আছে, 113 পয়েন্ট নিচে 23,092-তে আজকে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,368 অর্থাৎ 221 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই আজকে 2,402 কোটি টাকার বাই করেছে, এফআইআই 2,758 কোটি টাকার সেল করেছে। আজকের সেলিং নিয়ে টোটাল এই জানুয়ারি মাসে এফআইআই সেল করলো প্রায় 66,000 কোটি টাকার কাছাকাছি, প্রায় 66,000 কোটি টাকার কাছাকাছি এফআইআই সেল করলো। আর প্যারালালি ডিআইআই কিন্তু প্রায় 64,000 কোটি টাকা বাইং করেছে। ফ্রেন্ডস, দেখুন, লাস্ট ফেজ অফ বুল রান কিংবা বিয়ার রান দুটোতেই কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য সবচেয়ে অকওয়ার্ড কন্ডিশনে থাকে। যেমন লাস্ট ফেজ অফ বুল রানে তখন কিন্তু রিটেল ইনভেস্টরদের কাছে কিন্তু কোনো শেয়ার থাকে না বিক্রি করার মতো। তেমনি ভাবে লাস্ট ফেজ অফ বিয়ার রানে কিন্তু রিটেল ইনভেস্টরের কাছে খুব বেশি পয়সা থাকে না, তাই তাদের কাছে কিন্তু এই পার্টিকুলার টাইমটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকে। কিন্তু যারা এই পার্টিকুলার ফেজগুলোকে অতিক্রম করে মার্কেটে সার্ভাইভ করবে তারাই কিন্তু মার্কেটে আজীবন থাকবে। আর এই সমস্ত টাইমই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি লেসন দেয়। আজকের দিনকে যদি আপনি না সেভাবে এনজয় করেন, অনুধাবন করেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল শিক্ষার টাইম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। সুতরাং আজকের দিনগুলো যদিও আপনার পোর্টফোলিও প্রচন্ড পরিমাণে নামছে, কিন্তু এই ফেজগুলো থেকেই কিন্তু আপনাকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে, তবেই কিন্তু আপনি মার্কেটে বড় হয়ে দাঁড়াতে পারবেন। ফ্রেন্ডস, দিনের পর দিন বাজেটকে কেন্দ্র করে এক্সপেকটেশন খুবই বাড়ছে, কিন্তু যেমন ধরুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার উপরে ধরুন গতবারে যেরকম 11.11 লাখ কোটি টাকার মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়েছিল, সেক্ষেত্রে বলা হচ্ছে এবারে সেটা 15% কাছাকাছি বাড়ানো হতে পারে। অন্যদিকে রেলওয়ে বাজেটকে কেন্দ্র করে একইভাবে প্রায় যেটা 2,65,000 কোটি টাকার কাছাকাছি ছিল সেটাকে প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে করা হতে পারে। কিন্তু ডিফেন্স বাজেটকে কেন্দ্র করে যদিও আর্মি, এয়ারফোর্স, নেভির তরফ থেকে বিভিন্ন রকমের প্ল্যান দেওয়া হয়েছে, তাও যতটুকু ইন্টারনাল ইনফরমেশন আসছে তাতে কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির জন্য যেটা মানে যে অবজারভেশনটা হচ্ছে সেটা এরকম যে ইন দ্য আপকামিং ইউনিয়ন বাজেট 2025 the announcement on allocation for the Ministry of Defence will be keenly watched by all, as self-reliance in defence production has been a key focus area of the government. As Finance Minister Nirmal Sitharaman is set to present the Union Budget in Parliament on February 1, expert predicts focus on policy reform, a moderate rise in allocation and push for modernization for the defense sector. Expert believes that the allocation for the defense sector is likely to remain between 1.9% and 2% of the GDP 2025-26 as the challenges persist with utilization of fund allocated in the previous budget. Means defense budget কিন্তু সেই অর্থে তেমন ভাবে কোনো বাড়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ যে সমস্ত ফান্ড আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে দেওয়া হয়েছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত আনইউটিলাইজড আছে। সুতরাং সেই সমস্ত ফান্ডকে ইউটিলাইজ করলে তারপর নতুন ফান্ড, সুতরাং তাদের যে
ক্যাপাসিটি টু অ্যাবজর্ব, সেই মানে এটা তো আর এমনি এমনি খরচ করতে পারবে না, তাকে মডারাইজেশন করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ডিফেন্স বাজেট বেশ কিছুটা কাম থাকার ব্যাপার আছে। অন্যদিকে ডিফেন্স বাজেট কাম থাকা মানে মানে ধরুন মডারেট বৃদ্ধি পাওয়া মানে তাতে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে মেসেজ যায় যে দেশ, ওই পার্টিকুলার দেশটা তার যে বহির বিশ্বের নীতি তাতে কতটা অ্যাগ্রেসিভ, তারা বিস্তারবাদী না রক্ষণশীল, সেটা প্রমাণ পাওয়া যায়। ধরুন চায়না যদি বাজেট বাড়ায়, তার মানে কি চায়নার ইন্টেনশনই সবসময়ের জন্য তারা অন্য দেশের উপরে কিছু না কিছু করতে চাইছে। আর যারা ধরুন বাজেটটাকে কম রাখছে, তাদের নীতি হচ্ছে যে না, আমাদের যা আছে সেটাকে সুরক্ষিত করার জন্যই কিন্তু আমাদের বাজেট। যাই হোক ফ্রেন্ডস, বহু শেয়ার কিন্তু একদম পুরো ধীরে ধীরে ধরাশায়ী হয়ে যাচ্ছে বিকজ অফ দেয়ার হাই ভ্যালুয়েশন। যেমন ধরুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি দেখেন, তার যদি চার্টকে দেখেন, তাহলে যে জায়গাতে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরু করেছিল আজ থেকে কতদিন আগে, প্রায় 2 বছর হতে চললো। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রায় 2 বছর হতে চললো 23 অগাস্ট থেকে। আজকে যদি দেখা যায় শেয়ার 2 বছর ধরে যে ভ্যালুয়েশন ধরে রেখেছিল, আজকে কিন্তু সেই জায়গা থেকে প্রায় 38% কিন্তু নিচে চলে এসছে। ক্লিয়ার? কারণ এখানটাতে আমরা বারবার ধরে বলেছি বহু শেয়ারই যে সেই অর্থে বিজনেস নেই, কিন্তু ভ্যালুয়েশন অন, যে একটা ভালো গ্রুপ, ভালো একটা প্রমোটার, সেই হিসাবে কিন্তু বিজনেসের তার ভ্যালুয়েশন দিয়েছিল। কিন্তু মার্কেট একটা টাইম আসে যখন তাকে পানিশ করে। তবে এই সমস্ত জায়গা থেকে মানে জায়গাতে শেয়ার এই যে লাস্ট যে ফেজ, মানে লাস্ট যে ফল, এটা কিন্তু বেশি দিন সাস্টেন করে না। যেমন ধরুন কোনো ক্যান্ডেলের মানে কোনো শেয়ারের আপ ক্যান্ডেল যেভাবে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, মিনস লাস্ট মান্থের ক্যান্ডেল আমি দেখাবো, আজকে চার্টে দেখাবো, তেমনি ভাবে লোয়ার ক্যান্ডেলটাও কিন্তু বেশি দিন লোতে থাকবে না। সুতরাং ফ্রেন্ডস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে প্রিভিয়াস যে তার হিস্ট্রি, সেই তুলনায় কিন্তু শেয়ারটা কিন্তু কম্পারেটিভলি অনেক লজিক্যাল ভ্যালুয়েশনে চলে এসছে। অন্যদিকে যদি দেখি বাজাজ হাউজিং ফাইন্যান্স, দেখুন বাজাজ হাউজিং ফাইন্যান্স 180-85 অব্দি গেছিল। বাজাজ হাউসিং ফাইন্যান্স, আমরা একটু চার্টটা দেখে নিলে আপনারা বুঝতে সুবিধা হবে। বাজাজ হাউসিং ফাইন্যান্স কিন্তু বিজনেস হিসাবে কিন্তু যথেষ্ট শক্তিশালী। দেখুন অন্যান্য বিজনেসের তুলনায় এর গ্রোথ ভালো, মানে অন্যান্য তার যে হাউসিং সেক্টরের অন্যান্য কোম্পানি আছে তার তুলনায় এর গ্রোথ অত্যন্ত ভালো। যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন, তার যে গ্রোথ সেটা কিন্তু অন্যান্য হাউসিং ফাইন্যান্সে কিন্তু সেই অর্থে নেই। এবং এটা কিন্তু ফুল প্রুফ বিজনেস করছে, মানে এর এই নয় যে এর বিজনেসের মধ্যে কিন্তু তেমন ভাবে কোনো, যদি আপনি দেখেন মার্চ 22-এ 3,767 কোটি টাকার সেলস করেছিল, 710 কোটি টাকার প্রফিট। পরের বছর দেখুন তার জাম্প কেমন হয়েছে, 5,665 কোটি টাকার সেলস। এখান থেকে যদি দেখেন আপনি প্রায় 50%-এর কাছাকাছি তার কিন্তু কি হয়েছে, প্রায় তার সেলস বেড়েছে। আবার 1,258 কোটি টাকার প্রফিট। আবার 24-এ যদি দেখেন, এখান থেকে যদি দেখা যায় 40%-এর কাছাকাছি কিন্তু সে বৃদ্ধি পেয়েছে, এবং 45%-এর কাছাকাছি নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই শেয়ারটা কিন্তু হাই গ্রোথ শেয়ার। অতএব এই হাই গ্রোথ শেয়ারই ভ্যালুয়েশন কম্পারেটিভলি বেশি হবে। শেয়ারটা কিন্তু বর্তমানে 188 টাকা থেকে আজকে 109-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যদিও এই শেয়ারটা কিন্তু আইপিও দিয়ে দিয়েছিল মাত্র 70 টাকাতে। যাই হোক, আপনারা দেখতে পারেন এই সমস্ত শেয়ার কিন্তু বেশি দিন এই ধরনের লোয়ার ভ্যালুয়েশনে থাকবে না। বাকি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আপনাদের। ফ্রেন্ডস, একটা মানে 47 টাকার সফটওয়্যার শেয়ার, যেটা কিন্তু
আগামী দিনে অনেক বড় আপনাকে রিটার্ন দিতে পারে। কিরকম? ফ্রেন্ডস, ইটিএফ নিয়ে আমি এর আগে আপনাদেরকে ক্লারিফিকেশন দিয়েছি। নিপন ইন্ডিয়া আইটি বীজ ইটিএফ, যার বর্তমান ন্যাব চলছে প্রায় 46 টাকা 93 পয়সা। মিনস আপনি যদি 47 টাকা ইনভেস্ট করেন একটা শেয়ারের জন্য, তাহলে আপনার 47 টাকা কোথায় কোথায় যাবে? ইনফোসিসে চলে যাবে 27 টাকা, 27.83%। আপনার টাকার যে পার্সেন্ট, মিনস এই ফান্ডটাতে কার কতটা ওয়েটেজ আছে। ইনফোসিসের কতটা আছে? 27.83%। টিসিএস এর কতটা আছে? 22.82%। এইচসিএল এর কতটা আছে? 11.07%। টেক মহিন্দ্রাতে কত আছে? 9.78%। উইপ্রো 7.72%। পারসিস্টেন্ট 6.14%। কোফোর্জ 5.81%। এলটিআইএম 4.66%। এমফেসিস 2.91%। এলটিটিএস 1.17%। তাহলে আপনি ওই টোটাল মিলে কত হচ্ছে? 99.91%। অর্থাৎ আপনি 47 টাকা ইনভেস্ট করলে এই পার্সেন্টেজে কিন্তু এই সমস্ত শেয়ারগুলোতে ইনভেস্ট হয়ে যাবে। যারা বিভিন্ন আইটি শেয়ার, ধরুন আজকে যদি আপনি ভাবেন যে আইটি সেক্টর আগামী 2 বছর ধরে ভালো করবে, 2 বছরে করুক 3 বছরে করুক ভালো করবে, এখান থেকে আইটি শেয়ার, আইটি ইন্ডেক্স আমরা ভাবছি যে 60-70% পর্যন্ত চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এই সমস্ত শেয়ারগুলোতে যদি ইনভেস্ট না করতে চান, তাহলে আপনার যে টোটাল ইনভেস্টমেন্টটাকে ব্যালেন্স করার জন্য আপনি এই, আমি কিন্তু এটা নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, জাস্ট আপনি কনসেপ্টের জন্য বলছি। আপনি যদি এই ইটিএফ এ লাগান, তাহলে আপনি 46 টাকা 93 পয়সাতে একটা পাবেন, 10টা পেয়ে যাবেন 460 টাকা 93 পয়সাতে, যেটা আজকের নেট অ্যাসেট ভ্যালু। আমরা যদি একটু চার্টটা দেখি, এগুলো কিন্তু মার্কেটে ট্রেড হয়, শেয়ার বাজারেই ট্রেড হয়। নিপন ইন্ডিয়া ইটিএফ আইটি, দেখুন 46 টাকা 93 পয়সা। সুতরাং আপনার পোর্টফোলিও কিন্তু ওইভাবে, ওই শেয়ারগুলো যেভাবে বৃদ্ধি পাবে, আপনার পোর্টফোলিও কিন্তু সেইভাবে কিন্তু পোর্টফোলিওটা বৃদ্ধি করার ব্যাপার থাকে। ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব দুটো ভালো বিজনেস নিয়ে। ভালো বিজনেস সবসময় হাই ভ্যালুয়েশন, এটা আপনারা বুঝে গেছেন। সেই বিজনেস কিন্তু খুব কম সস্তা হয়। যেমন ধরুন একটা শেয়ার নিয়ে চর্চা করছি, যারা কিন্তু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং নিয়ে, আপনি জানেন, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং নিয়ে কিন্তু একটা চরম হইচই হচ্ছে। কারণ কি, ইন্ডিয়ার মতো এত বড় কান্ট্রিতে আজকে যে সমস্ত ইলেকট্রনিক্স গেজেট আছে, যেমন ধরুন ল্যাপটপ, যেমন ধরুন মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য যত রকমের ইলেকট্রনিক গ্যাজেটস, তার মধ্যে অধিকাংশটা কিন্তু আমরা চায়না থেকে প্রকিওর করি। কিন্তু আমরা চাইছি যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এ আমরাও একটা হাব তৈরি হব, এবং সেই ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি কিন্তু তারা বিভিন্ন জায়গায় ওই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর যে গভর্নমেন্টের স্পেশাল ইকোনমিক জোন, বা তারা যে সমস্ত ইনসেনটিভ দিচ্ছে, মানে প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভের ফেসিলিটি নিয়ে তারা কিন্তু অনেক বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, এবং প্রোডাকশনও অলমোস্ট শুরু হয়ে গেছে। এর মধ্যে একটা কোম্পানি দেখুন, আমি যেটা বলছিলাম একটু আগে, সেটা আবার আমি একবার রিপিট করে দিচ্ছি। দেখুন এই শেয়ারটা দেখুন, এটা কিন্তু কেনস টেকনোলজি। কেনস টেকনোলজি কি করছে? এরা কি করছে? ইজ এ লিডিং এন্ড টু এন্ড অ্যান্ড আইওটি সলিউশন এনাবল ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ঠিক আছে, 36,000 কোটি টাকার কোম্পানি, কিন্তু পি কত? 193। এবং আপনি যদি চার্টে যান, এরা কিন্তু এই যে পিই, সেটা কিন্তু এই হয়তো সবে কিছুটা কম হতে শুরু করেছে, 260 থেকে বর্তমানে সে 200-তে এসছে। এবং এদের কি হচ্ছে, এদের ফান্ডামেন্টাল চেঞ্জ হবে, ফান্ডামেন্টাল অত্যন্ত র্যাপিডলি পরিবর্তন হবে। ফান্ডামেন্টাল র্যাপিডলি পরিবর্তন হবে, তার নমুনা কোথায়? আপনি যদি দেখেন
দেখুন ডিসেম্বর 2023-এ 317 কোটি টাকার সেলস হয়েছিল, প্রফিট 26 কোটি। মার্চ 2024-এ 375 কোটি টাকার সেলস, প্রায় 20% এর ওপরে সেলস বৃদ্ধি পেয়েছে। আবার যদি প্রফিট দেখেন প্রায় 50% বৃদ্ধি পেয়ে গেছে আগের কোয়ার্টারের তুলনায়। জুন কোয়ার্টারে যদি দেখেন সেলস একটু কমেছে, প্রফিট একই জায়গায় আছে, ঠিক আছে। আবার সেপ্টেম্বর 2024-এ দেখা যাচ্ছে যে সেলস প্রায় 30% বেড়ে গেছে, প্রফিট প্রায় 15% বাড়ছে। এটা আমি কোয়ার্টার অন কোয়ার্টার বললাম। আবার যদি আপনি দেখেন মান্থ মানে ইয়ার অন ইয়ার, তাহলে সেখানেও দেখবেন যে তারা প্রায় 30% সিএজিআর 40% সিএজিআর হারে গ্রো করছে। এবার এই যে দেখুন মার্চ 2023-এ ছিল 1086 কোটি টাকার সেলস, 95 কোটি টাকা প্রফিট। তাহলে মার্চ 2024-এ 1274 কোটি টাকার সেলস, প্রফিট 126 কোটি। তাহলে প্রফিট কত পার্সেন্ট গ্রো করলো? প্রায় 35 থেকে 40% এর কাছাকাছি। ক্লিয়ার? সেলস হয়তো দেখা যাবে 20% এর ওপরে। ক্লিয়ার? আবার সেখান থেকে যদি দেখা যায় এই সেলস সেটা 20%, কিন্তু এখানে প্রফিট দেখুন 50% গ্রোথ হচ্ছে। আর যখন এই ধরনের হাই গ্রোথ থাকে সেখানে কিন্তু ভ্যালুয়েশন কিন্তু হাই থাকে। এবার যেটা বলার, দেখুন যদি আপনি দেখেন আমাদের মার্কেটের ফল কবে থেকে শুরু হয়েছে, ধরুন আমি আজকে বললাম যে আমরা প্রায় 8 মাসের উইকলি লোতে ক্লোজ দিলাম, ঠিক আছে। বা যদি টপ থেকে দেখেন, তাহলে যদি টপ যদি ধরি তাহলে গত মাসেও পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরে কিন্তু এই শেয়ার কিন্তু র্যালি দিয়েছে কত পার্সেন্ট? আপনি যদি দেখেন 6,000 থেকে প্রায় 7,800 পর্যন্ত, মিনস প্রায় 30%। বর্তমানে শেয়ারটা কিন্তু তার উপর থেকে কিন্তু প্রায় ভালো কারেকশন দিয়েছে 5,284 কোটি টাকার কাছাকাছি। এই 5,284 লেভেল পর্যন্ত সে কিন্তু কারেকশন দিয়েছে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস দেখুন ফ্রেন্ডস, যারা ইনভেস্টার, যেমন ধরুন এফআইআই এবং ডিআই, আজকে আপনি বলবেন যে রিটেল ইনভেস্টার আমরা যদি উপরে বিক্রি করতাম, দেখুন যারা ইনভেস্টার, যারা লং টার্ম ইনভেস্টার, তারা কিন্তু কন্টিনিউ টু হোল্ড সার্টেন পার্সেন্টেজ, তারা কেবলমাত্র মাইল্ড কোয়ান্টিটিতে অ্যাডজাস্টমেন্ট করে। আজকে যদি আপনি বলেন এফআইআই যারা এই শেয়ারে ইনভেস্ট করছে তারা কি এত বোকা? ধরুন ডিসেম্বরেও কিনেছে, ডিসেম্বর 2023-এ কিনছে, মার্চ 2024-এ কিনেছে, জুন 2024-এ কিনছে, দেখুন পার্সেন্টেজ 12.71, 14.19, জুন 2024-এ 14.27, সেপ্টেম্বর 2024-এ 14.92। এবারে ডিসেম্বরে গিয়ে সে মাইল্ড পয়েন্ট ধরুন 8% মতো, 0.8% মতো সে বিক্রি করেছে। হ্যাঁ, আমরা ধরুন ডিআইআই বেশি হোল্ডিং ছিল, আমরা আস্তে আস্তে করে কিছুটা, কিন্তু এখনো পর্যন্ত উভয়ের যদি হোল্ডিং দেখেন তাহলে তারা 15% করে মাল ধরে রেখেছে। তাহলে তারা ধরে রেখেছে কেন? তাহলে এই ভোলাটিলিটিতে যদি আপনি দেখেন এরা কিন্তু মাল ধরে রাখে। তাহলে এরা দীর্ঘমেয়াদী ইনভেস্টার, তারা কিন্তু 15 বছর 20 বছর সারা জীবনের জন্য কিন্তু এই সমস্ত শেয়ারে তারা কিন্তু ইনভেস্টেড থাকে বলেই তারা কিন্তু মাল্টিফোল্ড রিটার্ন পায়। আর একটা শেয়ার দেখুন টেকনো ইলেকট্রিক, বিশেষ করে ডেটা সেন্টার তৈরির জন্য এই সমস্ত কোম্পানি অত্যন্ত বিখ্যাত, টেকনো ইলেকট্রিক। আজ এই শেয়ার কিন্তু এক টাইমে যদি আপনি দেখেন কি ধরনের হাই ভ্যালুয়েশনে চলছিল, আজকে সে জায়গা থেকে কিন্তু কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ধীরে ধীরে কমছে। কিভাবে কমছে দেখুন, কত পিই চলে গেছিল, পিই চলে গেছিল প্রায় 70-এর কাছাকাছি। আজকে সে জায়গায় পি কোথায় চলে এসছে 38.6, প্রায় 40%-এর কাছাকাছি পি কিন্তু কমে গেছে, এবং তার যে ফান্ডামেন্টালটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এদেরও ক্ষেত্রে যদি আপনি বিজনেস দেখেন, এদেরও কিন্তু ইয়ার অন ইয়ার ভিত্তিতে বিজনেসে আপনি দেখুন মার্চ 2023-এ 830 কোটির সেল, 187 কোটির প্রফিট। মার্চ 2024-এ স্টেট ওয়ে প্রায় 70-80% বেড়ে গেছে, প্রফিট ও 50%-এর কাছাকাছি বেড়ে গেছে। তেমনি
মার্চ 2025-এ যেটা আশা করা হচ্ছে 1583 কোটি টাকার সেলস, মার্জিন বেড়ে সেখানেও প্রফিট প্রায় 40%। সো এরা কিন্তু হাই গ্রোথ স্টক, নতুন এরিয়া অফ বিজনেস নিয়ে এরা কাজ করছে, তাই এদেরকে কিনতে গেলে আপনাকে কিন্তু কিছুটা হাই ভ্যালুয়েশনে কিন্তু কিনতে হয়, এটাই কিন্তু মার্কেটের নিয়ম। এর যদি শেয়ারের যদি চার্টটা একবার দেখিয়ে দিই, তাহলে চার্টটা দেখুন। এক্ষেত্রেও দেখুন কত মাসের কনসলিডেশন, কত মাসে সে কতজনকে এই শেয়ারে টেকনো, আজকে কত মাস পরে আজকে দেখুন শেয়ারটা নিজের অ্যাকচুয়াল কারেকশন দিতে শুরু করলো। আপনি এই জায়গা থেকে ধরুন আজকে 1 2 3 4 5 6 7 8 9 মাস ধরে কিন্তু শেয়ারটা উপরে ঘোরাঘুরির পরে এখন কিন্তু একটা ভ্যালিড কারেকশন দিচ্ছে, যেখানে কিন্তু কেনার মতো জায়গা তৈরি হচ্ছে, এবং ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী এই সমস্ত জায়গাতে কিন্তু তার 61 পয়েন্ট রিট্রেসমেন্ট হচ্ছে এই লেভেলটা থেকে। এবারে যদি কোনো কারণে এখানে না মানে টিকছে, তাহলে লোয়ার লেভেল থেকে দেখতে হবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আপনাকে এই টাইমগুলো কিন্তু বেশি দিন থাকবে না, কিছু মানে অল্প দিনের পরে হয়তো দেখা যাবে এই সমস্ত সিচুয়েশনের অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের ভিডিওতে।